আজকে একটা ভিডিও দেখিয়ে এই ভিডিওটা শুরু করব। আগে ভিডিওটা আপনাদেরকে দেখাই। मत डालने चाहिए, ईडी के गुंडों की चिंता मत करिए। चुनाव आयोग ने चप्पे चप्पे पर सीआरपीएफ बिठाई और आज मैं बोलकर जाता हूं, चुनाव के बाद भाजपा सरकार आनी है, फिर भी 60 दिन तक सीआरपीएफ यही रहने वाली। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন 29 তারিখ দ্বিতীয় দফার নির্বাচন, শেষ দফার নির্বাচন, তাতে নির্ভয়ে ভোট দিন। ভোট দেওয়ার সময় কাউকে ভয় পাবেন না এবং 7 দিন, ভোটের পরেও 7 দিন সিআরপিএফ থাকবে। ভোটের দিন বা ভোটের পরে কেউ যদি মনে করে কাউকে ভয় দেখাবে, তারা কিন্তু এবার পারবে না। ফলে নির্ভয়ে আপনারা সত্যি ভোট দেবেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন ভয় পাবেন না, তখন আপনাদের সত্যি ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখন জাহাঙ্গীররা ভয় পাচ্ছে। আসবো সেই বিষয়েও। ভোটের পর যারা মনে করছেন যে ভয় দেখাবেন, ভোটের পরেও 4 তারিখের মধ্যে, 4 তারিখ রেজাল্ট পাওয়ার পর ভয় দেখানোর অবস্থায় শাসক দল থাকবে না, সেটা আমরা জানি। কিন্তু 29 তারিখের পর 4 তারিখের মধ্যেও কেউ যদি চেষ্টা করে, তারা কোনো রকম ভয় দেখাতে পারবে না। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন এবার হবে, কিন্তু এটাও ঠিক যে কেউ গন্ডগোল করবে না, এটা আমরা আশা করি না। কিন্তু এটাও ঠিক, কেউ গন্ডগোল এবার চেষ্টা করেও আগের মতো গন্ডগোল করতে পারবে না। কারণ আমরা দেখলাম ফলতায় আজকে জাহাঙ্গীর কিভাবে সিআরপিএফের কনভয় বেরিয়ে যাওয়ার পর, অজয় পাল শর্মার কনভয় বেরিয়ে যাওয়ার পর যখন দেখছে গাড়িটা বেরিয়ে যাচ্ছে, তখন চোরের মতন বাইরে বেরিয়ে এসে বলছে জয় বাংলা, জয় বাংলা, পাগলের মতন চিৎকার করছে কয়েকজন। যদি এত সাহস হয়, অজয় পাল শর্মার গাড়িটা আটকালো না কেন জাহাঙ্গীর? বেআইনি কাজ। আমি কোনোভাবেই জাহাঙ্গীরকেও উৎসাহিত করছি না যে জাহাঙ্গীরের করা উচিত ছিল, কিন্তু জাহাঙ্গীরের যদি পশ্চাৎ দেশে এত দম থাকতো, ফলতার শের নাকি জাহাঙ্গীর, তাহলে অজয় পাল শর্মাকে চ্যালেঞ্জ করুন না কেন? অজয় পাল শর্মা তো ওকে খুঁজছে বিভিন্ন জায়গায়, এবং আসল উদ্দেশ্যটা তো কাউকে অ্যারেস্ট করা, কোনো রাজনৈতিক দলকে আটকে দেওয়া, ভোট যাতে তারা না দিতে পারে, এমনটা তো নয়। তার জন্য ওকে শান্তশিষ্ট করা। কিন্তু এইসব জাহাঙ্গীররা বেশি যদি বাহাদুরি দেখায়, তাহলে অজয় পাল শর্মা যে কাজের জন্য অভ্যস্ত, যেই কাজের জন্য পরিচিত, সেই কাজটা যদি তিনি করে ফেলেন, তাহলে কেউ অবাক হওয়ার কিছু থাকবেন না। দেখুন, এই জাহাঙ্গীররা ততক্ষণই বাঘ যতক্ষণ এরা বোঝে যে শাসক দল আমার সঙ্গে আছে। আমরা আরেক জাহাঙ্গীরকে দেখেছি উত্তর 24 পরগনায়, ভাটপাড়া জগদ্দল অঞ্চলে পুলিশের উপরে, সিআরপিএফের উপর গুলি চালানোর ঘটনায় একজন অভিযুক্ত, তার নামও জাহাঙ্গীর সম্ভবত, এবং তাকে দেখলাম যে কিভাবে খাটের তলায় লুকিয়ে পড়েছে। এই জাহাঙ্গীরও খাটের তলায় লুকোবে, 29 তারিখই লুকোবে। দক্ষিণ 24 পরগনায় যদি কেউ চেষ্টা করে কোনো রকমভাবে গন্ডগোল করতে, তাহলে দমদম দাওয়াই কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে। দমদম দাওয়াই জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, শেখ শাহজাহান সকলের জন্যই অপেক্ষা করছে। কেউ যদি ভোটে গন্ডগোল করে, আমি দেখছিলাম এই অজয় পাল পশ্চিমবঙ্গে আসার পরই তৃণমূল ভয় পেয়ে গেছে, তৃণমূল কার্যত ঘরে ঢুকে গেছে। কয়েকজন হুমকি টুমকি দিচ্ছেন বিভিন্ন রকম ধরে, কিন্তু সেটা তৃণমূলের ভয়ের বহিঃপ্রকাশ মাত্র। এই অজয় পালের বিরুদ্ধে আমরা দেখলাম কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেস গেছে, আদালতে গেছে তৃণমূল কংগ্রেস, আদালত আবার তৃণমূলকে পত্র পাঠ বিদায় করে দিয়েছে। আদালত বলেছে ভোটের কাজে আমরা কোনো রকমভাবে হস্তক্ষেপ করব না, অর্থাৎ মামলাটা কার্যত ডিসমিস হয়ে গেছে। 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী আছে। আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায়। আমরা উত্তর 24 পরগনায় গেছি, আমরা আজকে দক্ষিণ 24 পরগনায় গেছি, আমরা কলকাতায় গেছি। আমরা উত্তর 24 পরগনায় বিশেষ করে আজকে কনসেন্ট্রেট করেছিলাম পানিহাটিতে, অভয়ার যে মায়ের যে এলাকা পানিহাটি, রত্না দেবনাথ প্রার্থী হয়েছেন, সেই এলাকাতেও আমরা গেছি। রত্না দেবনাথের বক্তব্য আপনাদের শোনাবো, অবশ্যই মন দিয়ে তার বক্তব্যটা শুনবেন, কারণ এই বক্তব্যটা শোনাটা খুব জরুরি আপনাদের। কিন্তু তার আগে আমরা এই অজয় পাল শর্মা, যিনি 2011 সালের ইউপির ক্যাডার, আইপিএস, তিনি জয়েন্ট সিপি প্রয়াগরাজে, নয়ডা, রামপুর, জৌনপুর
এসব খতরনাক এলাকাগুলো তিনি সামলেছেন এবং এখন দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক হয়েছেন। একজন দাবাঙ্গ অফিসার বাঘের মতন ঘুরে বেড়াচ্ছেন দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় সুন্দরবন, সেখানকার জঙ্গলের বাঘরা জঙ্গলে আছে, কিন্তু রাজনৈতিক বাঘ যারা নিজেদেরকে মনে করে তাদের আজকে দেখলাম এই শিকারীকে দেখে, ইনি শিকারীকে দেখে এই সমস্ত দুষ্কৃতীরা আজকে দেখলাম যে লুকিয়ে টুকিয়ে পড়েছে। ভালো, সাইনটা ভালো। এবং আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস, যিনি তৃণমূলের তরফের সিংহম কি না জানি না, সিংহম তো কোনো রকমভাবেই তাকে বলা যায় না, যাক আমরা বলতে পারি তৃণমূল প্রভাবিত অনুপ্রাণিত একজন পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাস। সেই শান্তনু সিনহা বিশ্বাস তাকে ইডি ডেকে পাঠাচ্ছে বারবার, এবং ইডিকে সামনাসামনি মুখোমুখি হওয়ার সাহস দেখাতে পারছেন না। একদিকে ইউপির পুলিশ, নিউট্রাল পুলিশ, আর একদিকে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত পুলিশ। দুটোর মধ্যে পার্থক্য দেখছেন? একজন দাপিয়ে বেড়াচ্ছেন, আর একজনকে আমরা দেখছি লুকিয়ে বেড়াচ্ছেন। এটা হচ্ছে পার্থক্য। ভোটটা দেওয়ার আগে না এইসব বিষয়গুলো মাথায় রাখবেন, কারণ এই ভোটটা বাঙালির শেষ ভোট। এই ভোটটা হিন্দুদের 2026-এর এই নির্বাচনটা হিন্দুদের বেঁচে থাকার লড়াইয়ের শেষ ভোট। এই ভোটটা নির্ধারণ করবে যে আমাদের পূর্বপুরুষরা তো দেখুন, বলতে কোনো দ্বিধা নেই, বাংলাদেশ থেকে, বিশেষ করে আমার পূর্বপুরুষরা, আমার ঠাকুরদা গোপালগঞ্জ থেকে এসেছিলেন, অবিভক্ত ফরিদপুর, টুঙ্গিপাড়া থানা, শেখ হাসিনার বাড়ির একদম কাছে আমাদের বাড়ি ছিল। এখনও আমাদের দাদুর যে সমস্ত ভাইয়েরা ওখানে থেকে গেছেন 2-3 জন, তার যারা উত্তরসূরি আছেন তারা এখনও ওখানে আছেন, খুব একটা ভালো নেই তারা। এবং দাদুকে পালিয়ে আসতে হয়েছে। আমার আপনার অনেকের দাদু বাবা তারা পালিয়ে এসেছেন এপারে। এটা কিন্তু হিন্দুদের হোমল্যান্ড হিসেবে আমরা এখানে এটাকে বেছে নিয়েছিলাম, পশ্চিমবঙ্গটাকে। আজকে ভেবে দেখেছেন কখনো যে আমার সন্তান, আমার নাতি, এরা কোথায় পালিয়ে যাবে? কেউ মেনে নেবে? যদি আবার আমরা পালিয়ে যাই, ভারতের মধ্যে থেকেই পালিয়ে যাই, ভারতের অংশ হিসেবেই, কাশ্মীরের লোকেদের কি অবস্থা? যারা কাশ্মীরি পণ্ডিত, যারা আজকে উত্তরপ্রদেশে কেউ আছেন, কেউ দিল্লিতে আছেন, কেউ বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন, কেউ কাশ্মীর ছেড়ে জম্মুতে আছেন, তাদের অবস্থা কখনো ভেবে দেখেছেন? আপনারা কি আবার ছিন্নমূল হবেন? এই ভোটটা ছিন্নমূল না হওয়ার ভোট। এবং এই কথাগুলোই বলার জন্য আজকে আমরা অভয়ার বাড়িতে গেছিলাম। দেখে প্রায় চোখে জল চলে এসেছে আমার। এবং আমার সঙ্গে কথা বলতে বলতে অভয়ার মা রত্না দেবনাথ, তিনিও চোখ ছলছল হয়ে উঠছিল। সরাসরি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আমরা এখন রয়েছি পানিহাটিতে অভয়ার মায়ের পাশে, রত্না দেবনাথ, যিনি মেয়ের বিচারের জন্য শেষ অবধি গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক লড়াইয়ে সামিল হয়েছেন। এই পরিবারটা সরাসরি কোনোদিন রাজনীতি করেনি, রাজনীতি করতে চায়ওনি, কিন্তু মেয়ের বিচার যখন পাওয়া যায়নি তখন তারা শেষ অবধি গণতান্ত্রিক লড়াইয়ে সামিল হয়েছে। তাই তার কাছে এসেছে একদম শেষ বেলায়। আপনার বিরুদ্ধে তো এত অপপ্রচার হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না, কারণ এমন লড়াই যেখানে কোনো সমস্ত রাজনৈতিক লড়াই, যারা শক্তি তারা দলমত নির্বিশেষে আপনার পাশে সামিল হয়েছিল, রাত দখল হয়েছিল। পরবর্তীকালে বিভিন্ন রকম ঘটনা ঘটছে যেগুলো এখন আর বলতে চাই না, কিন্তু এটা কতটা বেদনা দিয়েছে আপনাকে যে লড়াইয়ের সঙ্গীরা আজকে এরকম করছে? যারা 24 তারিখ রাত দখল করেছিলেন, আমার মেয়েকে তারা সারা মানে নিজের মেয়ে বলে মনে করেছিলেন। তার মধ্যে আমি কয়েকজন ডাক্তার, সত্যিই তারা আমার মেয়েকে নিজের মেয়ে মনে করেননি। তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য হয়তো রাস্তায় নেমেছিলেন। আমাকে এখন অনেক কথা বলা হচ্ছে, তো আমি কোনো কথায় তাদের যেতে চাই না। আমি সেই স্বয়ং রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামীজি, এদের প্রণাম করে এদের কথাই বলি যে এদের চৈতন্য হোক। চেতনাটা খুব দরকার। মানুষ আমরা, সামাজিক চেতনা। একজন রাস্তায় পড়ে থাকলে তাকে যে হাত ধরে তুলতে হবে এটাই ভুলে গেছি। ও পড়ে আছে, পড়ে থাক, আমার তো কিছু হয়নি, এরকম একটা সমাজে আমরা এখন বাস করছি। কিন্তু এটা তো উচিত না। সবাই সবার পাশে দাঁড়ানো উচিত। আর আমার মেয়েটা সবার পাশে দাঁড়াতো বলে ওখানে অনেক ওকে হেনস্থা হতে হয়েছে। যেমন আমি বলছি না, আমাকে ওর
পেশেন্টরাই এসে বলছে সেদিন রাত্রে যদি ও এমার্জেন্সিতে ডিউটি না থাকতো আমার বউকে আমি বাঁচাতে পারতাম না। হুম তো আমি অনেক চেষ্টা করে আপনার সাথে দেখা করতে এসেছি। তো সেদিন আমি বলেছিলাম আমি তো টোটো ওলা বুক করতে পারি না, আমি এত রাতে এখন বাড়ি যাব কি করে, আমাকে ভর্তি নেওয়া হোক আমার পেশেন্টকে। হুম তখন ও বলেছিল কাকু তুমি চিন্তা কেন করছো, আমি তো আছি, আমি ওলা বুক করে দেবো। তো উনি যখন বলছিলেন এইসব কথাগুলো আমি সত্যি কান্না ছাড়া আর কিছুই ভাবতে পারছিলাম না, দু চোখ দিয়ে শুধু জলই পড়ছিল যে এরকম একটা মেয়েকে আমরা হারালাম। সমাজ হারালো একজন ভালো ডাক্তার। ডাক্তার সবাই হয়, মানুষ সবাই হয়, মনুষ্যত্ব কজনের ঘরে হয়। আমি এখন তাই মঞ্চ থেকেও বাবা মায়েদের বলি যে আপনারা, স্কুল তো তালা পড়ে গেছে, শিক্ষা বলতে কিছুই নেই, আপনারা বাচ্চাদের শেখাবেন বাড়িতে এগুলো ছোটবেলা থেকে, তার উপর প্রেশার সৃষ্টি করে তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, এসব না শিখিয়ে মানবতা শেখান, মানসিক যে উদারতা এটা শেখান, তাহলে দেখবেন অটোমেটিক আপনার ছেলে বা মেয়ে যেই হোক না কেন সে পরবর্তীকালে তার কোনো বাধা থাকবে না, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা ইচ্ছা যারা হবে, কিন্তু সবার আগে মানুষ হতে হবে। আমরা যদি মানুষ হয়ে মানুষের পরিচয়টা না দিতে পারি তাহলে মানুষ জন্মটাই তো বৃথা। আর আমার এই লড়াইটা পরবর্তী প্রজন্মের জন্য। আমার সন্তান চলে গেছে, তাকে আমি আর কোনোদিন পাবো না, আমি যতদিন বেঁচে থাকবো তার অভাবটা আমার সবসময় থাকবে। তবুও আমি লড়াই করব যে আর কোনো মেয়ে যেন তার স্বপ্ন পূরণ করতে গিয়ে এরকম চরম দুর্নীতির শিকার না হয়, আর কোনো মা বাবার যেন আমাদের মতো সেই দিনটা দেখতে না হয়। তাই আমি লড়াইটা করার চেষ্টা করব মাত্র। আমি কোনো রাজনীতির লোক নই কোনো দিনই। ছোট থেকে মেয়েটা আমার বলতো ডাক্তার হব, তো লড়াইটা আমার তখন থেকেই শুরু হয়েছিল, কারণ আমরা একটা টালির বাড়িতে থাকতাম। তো মেয়েটারই পড়াশোনা, ওখানে পরিবেশটা ভালো ছিল না, ওর বাবা এখানে বাড়ির স্ট্রাকচারটা করেছিল, কিন্তু সমস্ত পরিশ্রম করে এই যে সুন্দর সাজানো একটা বাড়ি দেখতে পাচ্ছেন পুরোটাই ওর। এই যে সোফাটায় আমি এখন বসে আছি এটাও ওর করা, সমস্তটা গুছিয়ে রেখে গেছে আমার জন্য। আমি শুধু ওকে দেবো ন্যায় বিচার, কিচ্ছু অভাব রাখেনি, যা আছে আমাদের দুজনের একদম চলে যাবে, কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য আমি কি রেখে যাব। তাই আমি লড়াইতে নেমেছি, যতদিন দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। আগামী প্রজন্মকে আমি একটা সুন্দর সমাজ উপহার দেব, এটাই আমার লক্ষ্য। কাকিমা, নতুন সরকার যে হবে সেই সরকারের সময়ও তো মানে সমাজটা তো বদলে যাবে না। সমাজ আমরা সমাজ চাই যে বদলানো অবশ্যই তো সেটাই তো, সমাজ যদি বদলাতে হয় মানুষের মানে মানসিক চেতনাটা জাগ্রত ভীষণ প্রয়োজন। যেমন এই যে ধরুন চাকরি দুর্নীতি হয়েছে, যারা টাকা নিয়েছে আর যারা টাকা দিয়েছে আমি বলবো দুজনেই সমান অপরাধী। কারণ অন্যায় টাকা চাইছে, টাকার বিনিময়ে চাকরি হয়েছে, কিন্তু আমার যোগ্যতা নেই সে সত্ত্বেও আমি টাকা দিয়ে চাকরি নেব, এটাও আমি মনে করি একটা অপরাধ। তো আমরা মানুষ যদি সচেতন না হই, সরকার চেঞ্জ হলেও কোনো লাভ হবে না। হয়তো একটু লাভ হবে, কারণ এই এখনকার যে সরকার তার প্রত্যেকটা দপ্তরে দপ্তরে চোর দুর্নীতি, তার নিজের ভাইপোও কয়লা চোর গরু চোর, কিচ্ছু বাকি রাখেনি, সমাজটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। শিক্ষা শেষ হয়ে গেছে। শিক্ষার আমাদের একটা ইউনিফর্মের ব্যবসা আছে স্কুলে, সেটাও ওই স্কুল ড্রেসের কাপড়গুলো মিউনিসিপ্যালিটি থেকে আসে। আগে টাকা আসতো, সবাই জামা কাপড় কিনতো, তো এখন ওই কাপড়টা যে আসে ওটা বাচ্চাদের পরার যোগ্য নয়, আমরাই তো বানাই সেগুলো, খুব খারাপ কোয়ালিটি, খুব খারাপ কোয়ালিটির। তো ওখান থেকেও কাটমানি, বাচ্চাদের স্কুল ড্রেস থেকেও কাটমানি নিচ্ছে কেউ বা কারা। হ্যাঁ, কেউ বা কারা। এবং ওই যে মিড ডে মিল, ওখান থেকেও টাকা সরানো হয়, সামান্য ওটা গরিব বাচ্চাদের খাবার, সেখান থেকেও এই যে স্কুলগুলো যে বন্ধ থাকে, এত স্কুল বন্ধ থাকে কেন? কিছু হলেই আগে স্কুল বন্ধ, শিক্ষাটা শেষ হয়ে যাক,
শিক্ষা যদি না পায়, কেউ আমার কাছে চাকরি চাইবে না, কেউ বুঝবে না যে আমি দুর্নীতি করছি। এই জন্য শিক্ষাটাকে আগে হাঁটিয়েছে এই তৃণমূল সরকার। এই যেগুলো আপনার মাথায় রয়েছে যে এগুলো পরিবর্তন দরকার, নতুন সরকার এলে মানে সরকারটা এলেই তো লোকগুলো সঙ্গে সঙ্গে সরে যাবে না, তারা না। আপনি এইগুলো বিধানসভায় বলবেন? আমি একটা কথা বিধানসভায় বলবো, যদি আমরা পদ্মফুল সারা বাংলায় ফোটাতে পারি, তো এই তৃণমূলের দল থেকে যেন কেউ আমাদের দলে না আসতে পারে। আমি এই কথাটা সত্যিই রাখবো, কারণ ওরা সবাই চোর। ওরা যদি আমাদের দলে ঢুকে যায় তো আমাদের দল পরিবর্তন হয়ে কোনো লাভ হবে না। ওদের মনুষ্যত্ব বিবেক কিচ্ছু নেই, সব হারিয়ে গেছে। আমাকে একটা ছেলে, সে বোধহয় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সে আমাকে প্রণাম করে বলছে, আন্টি একটা কথা আমি তোমাকে বলবো, তুমি এটা করো যেন তৃণমূল থেকে বা সিপিএম থেকে কেউ যেন আমাদের দলে না আসতে পারে। অসংখ্য ধন্যবাদ কাকিমা। গুরুত্বপূর্ণ সময় এবং প্রচুর কাজের মধ্যে যে এই যে কটা মিনিট আমাদের সময় দিলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যে কথাগুলো কাকিমা বললেন যে তৃণমূল থেকে এই দলে না আসতে পারে, কারণ আমরা যারা কাঙ্ক্ষিত পরিবর্তন চাইছি, পরিবর্তন শব্দের অর্থ কি? পরিবর্তন শব্দের অর্থ যে অরাজকতা, যে নৈরাজ্য পশ্চিমবঙ্গে চলছে, যে কারণে 2011-তে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছিলেন, দল মত নির্বিশেষে, সেই সময় সকলেই সমর্থন জানিয়েছিলেন। কিন্তু তারপর পরিবর্তন মানে বদল, সেটা কিন্তু হয়নি। শাসকের পরিবর্তন হয়েছে, শোষণের পরিবর্তন হয়নি। তার জন্যই কিন্তু আমরা পরিবর্তন চাইছি। এবং মা একজন সন্তানকে হারিয়েছেন, তিনি রাজনীতিতে কোনোদিন ছিলেন না, আজকে শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নিচ্ছেন বিচার চাইতে। কারণ এই সরকার তার মেয়েকে বিচার দেয়নি। এই বিচার যদি পেতে হয় তাহলে সরকারের পরিবর্তন। এবং আজকে বলছি 142টা আসনের নির্বাচন, আপনারা পরিবর্তনের পক্ষে ভোট দিন। কারণ পরিবর্তন যদি না হয় তাহলে যে অন্যায় চিরন্তনভাবে চলছে, আমরা ছোটবেলা থেকে দেখছি, এবং যে অন্যায় বামফ্রন্ট আমল থেকে ওই কয়েক গুণ বেড়েছে, আমরা ছোটবেলায় অঙ্ক করতাম না, গুণ ভাগ করতাম, সেই গুণ ভাগ বেড়েছে, কাটমানির ভাগ বেড়েছে, দুর্নীতি কয়েক গুণ বেড়েছে। সেই দুর্নীতির অবসান ঘটাতে সত্যি পরিবর্তনের প্রয়োজন আছে। শাসক বদলালেই নিচুতলার লোকগুলো তারা কিন্তু ঝাঁকের কইয়ের মতো যখন বন্যা হয় একদিকে যায়, সেরকমই হবে। সেটাকেও আটকাতে হবে, যেটা কাকিমা বলছিলেন। আপাতত এখানেই শেষ করছি, আবার দেখা হবে। এবং অবশ্যই পানিহাটির যারা দর্শক দেখছেন, রত্না দেবনাথের পক্ষে আপনারা ভোট দেবেন, যে দল করুন না কেন, যে মতেরই হন না কেন। ভালো থাকবেন বন্ধুরা। আপনারা শুনলেন রত্না দেবনাথের কথা। এবং ভোটটা দেওয়ার আগে অভয়ার বিচারের ভোট, সেটা আপনাদেরকে বলি, এই ভোট অভয়ার বিচারের ভোট। এই ভোট হিন্দুদের পশ্চিমবঙ্গে তারা থাকতে পারবে কি না সেই ভোট। পশ্চিমবঙ্গে যে নৈরাজ্য চলছে, যে অরাজকতা চলছে, সেটাকে আমরা বরদাস্ত করব আরও কয়েক বছর, নাকি এটাকে ছুঁড়ে ফেলে দেবো বঙ্গোপসাগরে, সেই ভোট। ফলে ভোট দেওয়ার আগে এইগুলো মাথায় রাখবেন এবং অবশ্যই ভোট দেবেন, সকাল সকাল ভোট দেবেন। ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল।